দেখা যাক কি হয়, গল্প আকারেই করি। ওকে, ওয়ার্ডপ্রেস নিয়ে আমি যেটা বলতে পারি, বেশ কিছুদিন আগে থেকে আমি একটা জিনিস জানি যে ফ্রিল্যান্সিং করতে গেলে ওয়ার্ডপ্রেস শেখাটা খুব জরুরি। আমাদের বিপ্লব ভাই এখনও আসেন নাই ক্লাসে জয়েন করার জন্য। ওয়ার্ডপ্রেস শেখাটা খুব জরুরি। কেন জরুরি? এটা সহজে কাজ করা যায়। তুমি ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে থাকো, সাথে পিএইচপির ভালো কাজ শিখো, ল্যারাভেল শিখো, ভিউজেস শিখো, রিয়াক্ট শিখো, সেগুলো শিখে আগাইতে পারে। ও কিছুক্ষণ আগে একটা ফোন আসছিল, এই ফোনটা কাউসারের জন্য। কাউসার, কাউসার আসো। কাউসার আছিস? শুনতে পাচ্ছিস না আমার কথা? 3-4 বার বলার পর তুই জি স্যার আছি। আচ্ছা, কোথায় আছিস এখন? ঢাকাতে নাকি বাড়িতে? বাসায়? বাসায় বলতে কোথায়? ও, গ্রামে। এটা তোদের গ্রাম জানি কোথায় ভাই? ফেনীতে। আচ্ছা, যাই হোক, তোর জন্য একটা নিউজ হচ্ছে যে তুই ইন্টার্ন হিসেবে একটা জায়গাতে জয়েন করতে চাস। ওকে, তাহলে জয়েন করলে আমি তোকে একটা নাম্বার দিব, সেই নাম্বারে তুই আজকে ফোন করবি। আজকে ফাইনাল কথা হয়ে গেছে আমার সাথে। আমাকে জিজ্ঞেস করতেছিল যে কেমন পারে ছেলেটা। আমি বললাম পারা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। পরে আমাকে জিজ্ঞেস করলো লারাবেল না, লারাবেল পিএইচপি। শোন, আমরা যারা কাজ করি বা কাজ করাচ্ছি, আমরা লারাবেল, কোডিনেটর, পিএইচপি, এগুলো সবই এক একটা ধরন, এক একটা ফ্রেমওয়ার্ক। ওয়ার্ডপ্রেস, এগুলো কোনোটাই কোনো ব্যাপার না। হ্যাঁ, অবশ্যই কিছু তো জানতে হয়। তো এগুলো হাতে চলে আসে যদি পিএইচপির বেসিক নলেজ ঠিক থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ঠিক থাকে, এসকিউএল ভালো করে লিখতে পারিস, তাহলে এগুলো কোনো ব্যাপার হয় না। তো তোদের তো এমবিসি করানো হয়েছে, তোদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করানো হয়েছে, তোদের যতটুকুই ছোটোখাটো প্রজেক্ট যাই হোক, সেটা যত কনসেপ্ট দিছি সেই কনসেপ্টগুলো মাথায় রেখে দে। তোকে ওইখানে গেলে ওইগুলাই ইমপ্লিমেন্ট করতে হবে। আর তোর উপরেই যে তুই কাজটা ভালো করছিস সেটা হচ্ছে ল্যারাভেল শিখে নিছিস কিছুটা, যেটা ভিউজেএস দিয়ে বা রিয়াক্ট দিয়ে করতে হবে, এটাই আমি জানি। তবে তোর ওটা নিয়ে ফাইনাল, তোর সাথে তোকে নাম্বার দিব, তুই ওইখানে ফোন দিবি এবং তুই আমাকে যতটুকু সম্মান করিস তার থেকে মিনিমাম 1000 গুণ বেশি সম্মান করবি ভাইয়ারে। ভাইয়া কিন্তু আমার বস, আমি তাকে আমার নিজের বড় ভাইয়ের মতো করে শ্রদ্ধা করি, এবং মানে কতটুকু শ্রদ্ধা করি তোর কোনো আইডিয়া নাই এটাতে। তুই বুঝতেছিস, তার সাথে কথা বলতে যাচ্ছিস, তার ফোন নাম্বারটা আমি তোকে দিচ্ছি। সুন্দর করে সালাম দিয়ে বলা লাগবে না, সুন্দর করে কথা বলবি। সাথে তোর বোধ হয় আতিকের সাবঅর্ডিনেট হিসেবে কাজ করতে হবে। আতিক ছেলেটা হচ্ছে অলরাউন্ডার, আতিকের নাম শুনছিস, অলরাউন্ডার। আতিকের সাবঅর্ডিনেট হিসেবে কাজ করবি। তবে মাথায় একটা জিনিস রাখিস, আতিক তোদের ক্লাসের সময় বলছিলাম যে আমার একটা স্টুডেন্ট ছিল, ওই যে হঠাৎ করে একদিন, আচ্ছা এটা পরে বলবো, ক্লাসে মাঝে বলে না। ছেলেটা ভালো। ইভেন আইবিসিএস এর পরবর্তী ব্যাচগুলো আমার একটু জিদি লাগছে সমস্ত কিছু নিয়ে, আমি শেখাইতে আর চাচ্ছি না। আমি আস্তে আস্তে আইবিসিএস থেকে বের হবো, এটাও সত্যি কথা, এটা নিয়ে কোনো ডাউট নেই। বের হয়ে যাব, একটু এলোমেলো সব কিছু মিলিয়ে আমি আমার মান সম্মানটা খোয়াইতে রাজি না। যাই হোক, তুই ফোন দিবি ক্লাস শেষে, আমাকে মনে করে কিন্তু ই করিস যে আমি যাতে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? প্রয়োজনে তোকে ঢাকায় আসতে হতে পারে, থাকতে হতে পারে, ঠিক তোকে হেল্প করবে। ভাইয়া যেহেতু বলছে, তাহলে তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে যেটা বলতে পারি, ফ্রিল্যান্সিংয়ের জন্য বেস্ট অপশন, যে অপশনটা আসলে এক্সপ্লোর তোমরা করতেই পারো। কারণ হচ্ছে তোমরা পিএইচপি মোটামুটি জানো, আর যারা জানো না তাদের জন্য আমি কিছু বলতেছি না। পিএইচপি বেসিক লেভেলে জানো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানো, যদিও অনেকে চিন্তা করে ওয়ার্ডপ্রেস শুধু ক্লিক 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 এরকম করে কাজ করলে কাজ শেষ হয়ে যায়।
আমরা আসলে সেই কাজটুকু শিখবো আজকের ক্লাসটা বোরিং, এটা নিয়ে কোনো কথা নেই। আজকের ক্লাসটা শুধু জানা যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল কীভাবে দিতে হয় সেটা সহজভাবে, আর কিচ্ছু। তো আমরা সরাসরি লেসনে চলে যাই। আমরা ওয়ার্ডপ্রেস করতে গেলে আসলে আমাদেরকে ছোট্ট একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলে গুগলে গিয়ে লিখবো, সবাই লিখি বা খাতা কলম সাথে রাখি, প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখি, ঠিক সেভাবে করে কাজ করব। যাতে আমার ফিজিক্সের টিচার সবসময় আমাকে একটা কথা বলতেন, সজীব যে কোনো কাজ তুমি এমনভাবে করবা, এমনভাবে বোঝাবা, যে কোনো অঙ্ক বলো, যে কোনো টপিক বলো, যেটা যে কেউ সেটাকে যাতে অ্যাবজর্ব করতে পারে। ব্যাপারটা আসলেই সত্যি কথা, তা না হলে সেখানে কোনো মূল্যই থাকে না। সবাই খাতা কলম মিস করো না কিন্তু ভাই, ভিডিও হচ্ছে দেখে এমন করো না যে ঠিক আছে, আরে তুই ওকে লিখো যে তুমি গুগলে গিয়ে লিখবা হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আমি স্ক্রিন শেয়ার দিয়ে নেয়, কেউ কয় না যে স্যার স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। ডাউনলোড ওয়ার্ডপ্রেসে গেলে তোমরা ডাউনলোড করতে পারবে, ওয়ার্ডপ্রেসের যে প্যাকেজটা থাকে সেটা তুমি ডাউনলোড করতে পারবে। এই যে ডাউনলোড 5.7.2 অনেক দেরিতে শুরু করছো, বা এই কোর্সটা শেষ হলে তোমরা ফাইবারে বলো বা ওডেস্কে বলো, ইজিলি কাজ করতে পারবে। আমার যতদূর বিশ্বাস আমি সেরকম করে শেখাবো, একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখাতে চাচ্ছি। আজকে শুরু হলো আর কি। ডাউনলোড দাও, ডাউনলোড করবো, ডাউনলোড হোক। ডাউনলোড হইতে হইতে আমরা একটা কাজ করি। ধরো আমার প্রজেক্টের নাম হচ্ছে, কি নাম দেওয়া যায়, খুব অ্যাডভান্সড লেভেলে করাবো। এই ক্লাসগুলো খুবই অ্যাডভান্সড লেভেলে করাই দিব। আজকের ক্লাস তো বেসিক, আস্তে আস্তে যত দিন যাবে তত অ্যাডভান্সড হবে। ধরো আচ্ছা যাক, ডাউনলোড হইতে দেবো, ডাউনলোড হোক। আমার নেট কিন্তু সুপার ফাস্ট, এতক্ষণে 16 MB ডাউনলোড হইতে মিনিট খানিক লাগে আর কি। ডাউনলোড হলো, আমরা যাই ডাউনলোডসের থেকে নিয়ে আসি। কোথায় আছে ডাউনলোডস? ডাউনলোডস কোথায় আছে? এই এইখানে কোথায় ওয়ার্ডপ্রেস ডাউনলোডস? এই ওয়ার্ডপ্রেস। ওকে, এটাকে নিয়ে তোমাদের, হ্যাঁ ভালো, থ্যাংক ইউ। এটাকে নিয়ে ওয়ার্ডপ্রেস যখন ডাউনলোড করবা, এটাকে নিয়ে তোমরা নতুন যারা আছো তাদের ক্ষেত্রে জিনিসটুকু নাই, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদেরকে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল দিয়ে নিতে হবে। জ্যাম্প যেহেতু PHP সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং সার্ভারে একটা লোকাল সার্ভারে কাজ করতে হবে, আমাদেরকে জ্যাম্প ইনস্টল দিয়ে নিতে হবে। জ্যাম্প ইনস্টল দেওয়ার জন্য নতুন যারা আছো, কে দিছো আমি জানি না, XAMPP কথাটা লিখো। বলতে পারো স্যার শুধু কি জ্যাম্প দিয়ে করা যায়? না ভাই, শুধু জ্যাম্প দিয়ে করা যায় না, অনেক আছে, ওয়াম্প আছে, ল্যাম্প আছে, তোমরা যে কোনো একটা ইনস্টল করে নিতে পারো। ল্যাম্প হচ্ছে লিনাক্সের জন্য, তো আমরা উইন্ডোজের জন্য জ্যাম্প করি। এক্স অপারেটিং সিস্টেম, এই যে জ্যাম্প XAMPP, এটারও মিনিং আছে, কি কি হয়, কি কি কানেক্ট করা যায় তোমরা জানো। এইসব বেসিক জিনিসপত্র আমি আর বলতে চাচ্ছি না, আমি ধরে নিছি। হ্যালো বিপ্লব ভাই কিছু বললেন? বিপ্লব ভাই কিছু বললেন? কথা বললে ভাই মাইক্রোফোনটা অফ করে নিয়ে কথা বলেন ভাই, ভাইজান প্লিজ। ওকে, জ্যাম্প ইনস্টল করে নিবা। জ্যাম্পকে ডাউনলোড করে সিতে ইনস্টল দিবা। সিতে ইনস্টল দেওয়ার পরে তোমরা সবাই একটা জ্যাম্প নামে ফোল্ডার পাবে।
এই ফোল্ডারটার মধ্যে htdoc-এ যাওয়া, আমাদের যত কাজ হবে সব htdoc-এর মধ্যে হবে। htdoc-এ গিয়ে পেস্ট করো, যে ডাউনলোড করছিল ওয়ার্ডপ্রেসটা এটাকে পেস্ট করো এবং এটাকে এখানে এক্সট্র্যাক্ট করো। তার মানে ডাউনলোড করবা, প্রথম শর্ত হচ্ছে জ্যাম্প ইনস্টল করা থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেসে যাবা, গিয়ে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবা, সেটাকে জ্যাম্পের htdoc ফোল্ডারের মধ্যে রাখবা, যেটা তুমি দেখতে পাচ্ছ। এইবার দেখবা যে একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার আসছে। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা রিনেম করে তুমি প্রজেক্টের নামে দিতে পারো, যে কোনো একটা প্রজেক্টের নাম দিতে পারো। প্রজেক্টের নাম যদি তোমরা দিতে চাও হচ্ছে ধরো আমি কি দিতে পারি, ওকে আমাদের টেস্ট প্রজেক্ট বা WP টেস্ট, ওয়ার্ডপ্রেস টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করো, ওটাকে রিনেম করো। এখন দেখো লোকাল হোস্টে গিয়ে আমরা কিভাবে যাব ইউআরএল এ, ওইটাকে রান করার জন্য আমি লিখবো হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট গিয়ে আমি এখানে দিব হচ্ছে PHP নাকি কি দিব, টেস্ট WP টেস্ট, বোধহয় WP টেস্ট। WP টেস্ট দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করো, রান করো। এরকম করে একটা স্ক্রিন পাবো। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কিছু পাবো। তা আমরা ইংলিশ দিয়ে শুরু করি, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখানে অনেক কিছু লেখা আছে। এক হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, সবই কিন্তু ডাটাবেস। ডাটাবেস হোস্ট, ডাটাবেস টেবিল প্রিফিক্স, তুমি সবগুলাকে চেঞ্জ করতে পারো। লেটস গো, যাও দেখো ডাটাবেস নেম, তোমার কাছে কোনো ডাটাবেস ক্রিয়েট করা নাই, তুমি এখানে তোমার প্রজেক্টের নাম যেটা সেটা ধরে ডাটাবেস ক্রিয়েট করে রাখতে পারো। কিরকম, যাবা হচ্ছে লোকাল হোস্ট PHP MyAdmin, PHP MyAdmin এ যাবা, এইখানে ডাটাবেসে যাও। ডাটাবেসে গিয়ে তুমি ডাটাবেসের নাম দাও WP টেস্ট DB, কিছু একটা নাম দিলে যাতে বোঝা যায় WP টেস্ট DB। এইখান থেকে তুমি কলেকশন সিলেক্ট করে দিতে পারো। সিলেক্ট করলে দিতে হবে হচ্ছে UTF-8 জেনারেল CI, UTF-8 জেনারেল CI, এটা সিলেক্ট করবা, ক্রিয়েট করবা, তোমার ডাটাবেস ক্রিয়েট করা শেষ। ইভেন তোমাকে এইখানে তোমার ডাটাবেসের নামটা মনে রাখো, এইখানে আর কিচ্ছু করতে হবে না, কোনো টেবিল তুমি এখন ক্রিয়েট করবে না। যখন অ্যাডভান্স লেভেলে যাবা তখন তোমাকে টেবিল ক্রিয়েট করে কাজ করতে হতে পারে, অনেক সময় আমরা করি বা আমরা করতাম এরকম করে। যাও এখানে খেয়াল করো, ডাটাবেস নেম তুমি দিলা, ডাটাবেস ইউজার নেম লোকাল হোস্টের জন্য তুমি রুট ইউজ করবা, কারণ হচ্ছে আমি এই ডাটাবেসের জন্য কোনো রকম কোনো ইউজার ক্রিয়েট করি নাই, ডাটাবেসের জন্য কোনো ইউজার ক্রিয়েট করি নাই। কিরকম, তুমি এইখান থেকে ইউজার ক্রিয়েট করে রাখতে পারো, এই ডাটাবেসটার জন্য ইউজার ক্রিয়েট করে দিতে পারো, পাসওয়ার্ড দিতে পারো, কিন্তু লোকাল হোস্টে সাধারণত আমরা এগুলো করি না, দরকার পড়ে না। এটার জন্য আমরা ইউজার নেমটা রুট দিই আর পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক রাখি। ইউজার নেম রুট দিই, পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক রাখি। হোস্টটা লোকাল হোস্ট হয়, আর টেবিল প্রিফিক্স আসলে এটা তুমি যে কোনো কিছু লিখতে পারো। প্রিফিক্স হিসেবে তুমি ধরো হচ্ছে আমার নাম দিয়ে দিলাম, সজীব দিলাম, জাস্ট টেস্টিং পারপাসে, অথবা টেস্ট টেস্ট দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে আন্ডারস্কোর দিয়ে রাখো, সাবমিট দাও। সাবমিট দিলে ও আসলে রান ইনস্টলেশনে নিয়ে যাবে।
এইবার আসো হচ্ছে তোমার সাইটে লগ ইন করার জন্য তোমাকে যে একটা অ্যাডমিন প্যানেল দিবে, সেই অ্যাডমিন প্যানেলের জন্য তোমাকে সেট করতে হবে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি। দেখো সাইটের টাইটেল ডেফিনেটলি তোমার সাইটের সাইট যেটা সেটা দিবা, হতে পারে লোকেশন অথবা কি দেওয়া যেতে পারে, কাউসার একটা কেউ একজন নাম সাজেস্ট করেন, একটা মনির ভাই নাম সাজেস্ট করেন। সাইটের নাম ধরেন আপনি একটা সাইট করতে যাচ্ছেন, তার নাম সাজেস্ট করেন মনির ভাই। অ্যাগ্রো দিব, ওকে অ্যাগ্রো সাইটের নাম অ্যাগ্রো, পরবর্তীতে চেঞ্জ করা যায়। আমরা অ্যাগ্রো দিয়ে শুরু করলাম। ইউজার নেমটা আমরা অ্যাডমিন ইউজ করতে পারি, ইউজার নেমটা আমরা অন্য কিছু ইউজ করতে পারি। ইউজার নামটা আমরা আপাতত অ্যাডমিন রেখে দিলাম। পাসওয়ার্ড অবশ্যই ভালো পাসওয়ার্ড ইউজ করতে হবে। এখানে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা একটু স্ট্রং হতেই হয়, সব কিছুরই পাসওয়ার্ড স্ট্রং হতে হয়। এখানে আমরা স্ট্রং পাসওয়ার্ড না দিয়ে আপাতত 1 2 3 4 5 6 দিয়ে রাখলাম আমাদের কাজের পারপাসে, যাতে বারবার পাসওয়ার্ড কপি করে নিয়ে আসতে না হয়। পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। পাসওয়ার্ড যখনই তুমি উইক পাসওয়ার্ড দিচ্ছ, এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। সাধারণত কি এটা হচ্ছে, মানুষ যখন হ্যাকাররা যখন হ্যাক করতে আসবে, আপনি সরাসরি অ্যাডমিন দিয়ে রাখলে তার জন্য একটা জিনিস ইজি হয়ে গেল, সেই ইউজার নেমটা আগে থেকেই বুঝে গেল যে অ্যাডমিন। তার থেকে ভালো আপনি অন্য কিছু দিয়ে রাখেন। ধরেন আপনি দিতে পারেন হচ্ছে আপনার নাম দিতে পারেন, আপনার নাম দিয়ে দিলেন, ম্যাডমিন দিয়ে রাখলেন, মনিরে এম দিয়ে রাখলেন, এরকম করে রাখতে পারেন। বা অ্যাগ্রোর জন্য আমি লিখে রাখতে পারি অ্যাগ্রো অ্যাডমিন, এটাও দিতে পারে, স্পেস দিয়েও দিতে পারে, সেটাতেও কোনো প্রবলেম নেই। অথবা মানে এ অ্যাডমিন এটাও দিয়ে রাখতে পারে, তাতে গেস করতে একটু সমস্যা হবে হ্যাকার। ওকে, যখন উইক পাসওয়ার্ড দেওয়া হবে তখন আমরা এটাও চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এটাও চেঞ্জ করতে পারবো ভবিষ্যতে। উইক পাসওয়ার্ড দিলে এখানে আমাকে কনফার্ম করতে হবে। ইমেল আইডি অবশ্যই আমি আমার ইমেল আইডি ব্যবহার করব। আর সাইট ইনস্টলেশনের সময় মাথায় রাখতে হবে যে এই সাইটে যখন আন্ডার ডেভেলপমেন্টে আছে, তখন যাতে গুগল এর কোনো পেজকে ইন্ডেক্স করে না ফেলে। কোনো একটা বাজে পেজকে সে ধরে ফেললো, যেটা টেস্ট পেজ ধরে ফেললো, তার কন্টেন্ট নিয়ে গেল, ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হলো, দরকার কি আমরা আগেই ডিসকারেজ করে দেবো। আমরা এই সেটিংসগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। ইনস্টল, এটা লোকাল হোস্টে করতেছি। লোকাল হোস্টে তো আর করবে না, এটা যখন ইসে যায় আর কি, তুমি যখন লাইভে যাবে তখন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ধরো তুমি এটা ডিসকারেজ করলা না, লোকাল হোস্ট হোক আর যাই হোক, ডিসকারেজ করলাম, তুমি সাইটে উঠাইলা, সাইটটাকে লাইভে দিলা, দিয়ে ট্রাই করতেছো যে আরো কিছু কন্টেন্ট অ্যাড করে তারপরে গুগলকে বলবা যে তুমি ভাই এবার ইন্ডেক্স করো, কিন্তু তুমি জানোই না যে তুমি এটাকে ডিসকারেজ করে রাখো নাই। তোমার ওইখানে আপলোড করার পর অনেক লিঙ্ক আছে, ব্রোকেন লিঙ্ক আছে, সেগুলো হয়তো তুমি ঠিক করো নাই, ভাবতেছো যে ইসে গেলে ঠিক করব, লাইভে গেলে ঠিক করব, এর মাঝখানে তুমি কিন্তু ইন্ডেক্স করে ফেলছে, কোনো কারণে ইন্ডেক্স করে ফেলছে, তখন তোমার জন্য একটু ভেজাল হবে, সেগুলোকে আবার বন্ধ করতে হবে। লগ ইন আমরা জানি কি কি দিব হচ্ছে, কি দিছিলাম, অ্যাডমিন এটা দিছিলাম অ্যাডমিন, ওকে। তারপরে দিছিলাম কি 1 2 3 4 5 6। লগ ইন করার সাথে সাথে আমি একটা ড্যাশবোর্ড পাবো, চমৎকার সুন্দর একটা ড্যাশবোর্ড দিয়ে রাখছি। এই ড্যাশবোর্ডের সমস্ত কিছু আমরা দেখবো এখন আজকের ক্লাসে, শুধুমাত্র এটা সম্পর্কে পরিচিত হব।
আর কিছুই না, তারপরে আস্তে আস্তে আগে যাব। ওকে, ড্যাশবোর্ড থাকে এখানে। আমি আরেকটার দিকে যাই, যারা ধরো জবের জন্য অ্যাপ্লাই করবা বা কোথাও যদি নেয় ওয়ার্ডপ্রেসে, সেখানে গেলা, কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো খুবই ইরিটেটিং হবে যদি তুমি না পারো, হ্যাঁ, উত্তরগুলো না পারো। দেখো কতগুলো টেস্ট আন্ডারস্কোর মনে আছে, আমি প্রিফিক্স হিসেবে টেস্ট আন্ডারস্কোর দিয়ে রাখছিলাম, এটা আসছে। আসলে 12টা টেবিল ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস। এই 12টা টেবিল আসলে এই 12টা টেবিলের মধ্যেই কাজ করে ওয়ার্ডপ্রেস, এরপরে অন্য টেবিল নাও লাগতে পারে। ওকে, এবার আসো এখানে। তা আমরা যে সবকিছু ক্রিয়েট করলাম, ওয়ার্ডপ্রেসের সুবিধাটা হচ্ছে আপনার এখানে অটোমেটিক একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে। এই সাইটটাও যদি আপনি চান ইউজ করতে পারেন, কারণ হচ্ছে এই সাইটটা ফ্রি। এখানে গিয়ে আপনি কি কি করতে পারবেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন। পোস্ট কোনগুলো হয়, পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য কি? ধরো কন্টাক্ট আছে একটা পেজ, এটা পেজ। কিন্তু যদি বলি যে পোস্টের ক্ষেত্রে তুমি ধরো হচ্ছে কি বলতে পারো, নিউজ, বলো, আর্টিকেল। তো ব্লগ কি নতুন আকারে আসবে না, মানে পোস্ট কি এক্স্যাক্টলি। ধরো স্পোর্টস হচ্ছে একটা ক্যাটাগরি, যেখানে আরেকটা সাব ক্যাটাগরি হতে পারে হচ্ছে ফুটবল, ক্রিকেট, রাগবি, এগুলো হতে পারে। এই রাগবির আন্ডারে তুমি একটা নিউজ চ্যানেল হইলে তুমি রাগবির আন্ডারে প্রতিদিন নিউজ আপডেট দিচ্ছ, এক একটা করে নিউজ দিচ্ছ। স্পোর্টসের আন্ডারে এক একটা করে নিউজ দিচ্ছ। কিন্তু খেয়াল করে দেখো, তুমি কি তোমার সাইটে কন্টাকাস পেজটাকে প্রতিদিন দিবা, এক একটা করে নতুন নতুন কন্টাকাস দিবা না। সার্ভিসের ক্ষেত্রে তাই দিবা, অ্যাবাউট আসের ক্ষেত্রে তাই দিবা, কোম্পানির না, কেন তা হবে? সিএমএস ভাই, সিএমএস কি? সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা ল্যারাভেলে হতে পারে, সেটা কোডিগনিটারে হতে পারে, এটা কোনোই ব্যাপার না। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট, আপনি আপনার কন্টেন্টকে কিভাবে ম্যানেজ করবেন, সেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে একটা প্ল্যাটফর্ম, সেটা ল্যারাভেলের থ্রুতে একটা প্ল্যাটফর্ম, সেটা কোডিগনিটারের থ্রুতে এটা আলাদা একটা প্ল্যাটফর্ম হতেই পারে, সেটা সমস্যা না। আমি বলতেছি যে পোস্টগুলা কি হয়, কোনো একটা ক্যাটাগরির আন্ডারে আপনি প্রতিদিন, ধরেন ল্যাপটপ একটা ক্যাটাগরি, ল্যাপটপের আন্ডারে দিচ্ছেন বেস্ট ল্যাপটপ ইন 2021 যেটা গেছে সেটা তো 22-তে আসবে না, আবার আরেকটা যাইতে পারে 19-এ, 20 এটাতে যাবে। প্রোগ্রামারদের জন্য ভালো ল্যাপটপ কোনটা, যেটা হতে পারে হচ্ছে সেটার জন্য 5টা সাজেশন দিয়ে দিলেন, ওটা একটা পোস্ট। কিন্তু আপনি চিন্তা করেন যে অ্যাবাউট আস, আপনার সাইটের অ্যাবাউট আস, আপনি অ্যাবাউট আস কয়বার দিবেন? প্রতিদিন দিবেন? না, আমি আপনার কথা বুঝি না। না না, অ্যাড করার সুযোগ দেওয়া বলতে বুঝি না। জি ভাই, আবার একটু বলবেন, আবার একটু বলেন না প্লিজ, আমি একটু অন্যমনস্ক ছিলাম।
বাইরের থেকে বা আপনি লিখতে পারেন ভাই, বাইরের থেকে বা লিখতে পারেন আপনি। ধরেন আপনি সহজ কথায় বুঝে রাখেন, একদম সহজ সিম্পল অ্যান্সার হচ্ছে পেজ হচ্ছে একটা স্ট্যাটিক কন্টেন্ট, একটা ওয়েবসাইটের একটা স্ট্যাটিক কন্টেন্ট, যে কন্টেন্টটা আসলে হর হামেশা কোনোদিনও চেঞ্জ হয়, হর হামেশা আপনি চেঞ্জ করবেন না। যেমন অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, এগুলো হর হামেশা চেঞ্জ করবে না। পোস্ট হচ্ছে একটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়, টাইম টু টাইম চেঞ্জ হয়, আর্টিকেল টাইম টু টাইম চেঞ্জ আসে, সেগুলো হচ্ছে, সেটা বাইরের থেকে আসুক আর ভেতরের থেকে যাক, সেটা কোনো প্রবলেম না। চেঞ্জ করতে পারে অবশ্যই, সেটা হচ্ছে পোস্ট, মনে থাকবে ব্যাপারটা। ওকে, তাহলে পোস্ট গেল। পোস্ট আমরা কি কাজে ইউজ করব সেটা আমরা জানি, এখন বুঝে গেছি। পেজেস, পেজ কি কাজে করব সেটাও আমরা জানি, বুঝে গেছি। মিডিয়া, মিডিয়াটা হচ্ছে তুমি পিডিএফ থাকলে, তুমি তোমার ইমেজেস, তোমার ডক ফাইল, যা যা আছে, ভিডিও যা আপলোড করবা এই মিডিয়াতে গেলে, মিডিয়া লাইব্রেরিতে গেলে পাবা, এখানেই থাকবে সে। এখানে যদিও আমরা কোনো কিছু আপলোড করি না। কমেন্টসের ব্যাপারটা হচ্ছে পোস্টের নিচে কমেন্টের অপশন থাকে, আমরা দেখব কমেন্টের অপশন কিভাবে থাকে। অ্যাপারেন্সে যাব, অ্যাপারেন্সে গেলে আমরা দেখতে পারবো থিমস আছে। থিমস পোস্টে পরে আসছে থিমস, আসলে আমরা এখন ব্যবহার করতেছি হচ্ছে 21 এর থিমটা। আমি যদি এটাকে এখন ব্যবহার করি, এটা কত 2020 থিমটা ব্যবহার করি, যদি অ্যাক্টিভ করি, তাহলে আমাদের সাইটের লুকিংটা না চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হয়ে গেল। আবার যদি এটাতে নিয়ে আসি, অ্যাক্টিভ করি, 2019 যদি চলে যায়, তাহলে আমাদের সাইটের লুকিংটাও চেঞ্জ হয়ে গেল। তা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের সাইটটার যে আমরা যে কাজ শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই থিমগুলা কিভাবে ডেভেলপ করে, এক্স্যাক্ট এই থিমগুলা, নিজস্ব থিমগুলা কিভাবে ডেভেলপ করে, সেটা অ্যাডভান্সড লেভেল। আজকে দেখে নিই কি কি করা যেতে পারে। সাথে কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজ করা যায়, এখান থেকে কাস্টমাইজ করে নেওয়া যাবে। যেমন আছে সাইটের আইডেন্টিটি, এখান থেকে এই যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই দেখো ট্যাবের মধ্যে লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, তো তুমি এটাকে বাদ দিয়ে দিতে পারো, দিয়ে তুমি এখানে সাইটের আইকন দিয়ে দিতে পারো, সাইটের লোগো দিয়ে দিতে পারো। এখান থেকে লোগো, লোগো কি আছে আমাদের কাছে? লোগো তো থাকার কথা, এই যে 108 এর মধ্যে অ্যাগ্রোর লোগো আছে না, ইমেজেস, ওই লোগো কোথায়, এই যে লোগো একটা আছে, এই লোগো এটা দিয়ে দিতে পারি, দিয়ে দিই, এটাই দিই, সবুজটাই দিই, লোগো লোগো দিলাম। না, ক্রপ করব না, ক্রপ ছাড়াই আমরা পুরোটাই নেই, পুরোটা নেওয়া যাবে না, কথা ছিল। এইগুলা কোনো কথা না, ওই ক্রপ বাদে কই ক্রপ ছাড়া নাই। ওকে, ক্রপ করে দিই। এটা লোগো, এখানে লোগোর সিস্টেমে এতটুকু। আইকন, আইকন দেখি কোনটা আইকন, এটা ইউজ করি। ওকে, এটা হচ্ছে ওই যে ট্যাবের মধ্যে যে আইকনটা যাবে সেই আইকনটা, তুমি এই যে এইখানে আইকনটা, এই অ্যাগ্রোর এই আইকনটা দেখতে পাবে। হ্যাঁ, ট্যাব আইকন দিলা, পাবলিশ দিয়ে দিলা। তুমি যদি এটা পাবলিশ দাও, এই দেখো অলরেডি এখানে ওই আইকনটা চলে আসছে, এবং এখান থেকে তুমি ইনকগনিটোতে ওপেন করতে পারলে এই দেখো লোগো আসছে, লোগো এখানে চলে আসছে, যতটুকু লোগো দিছি আমি। ভালো কথা, লোগো আসলো। এখন আমরা এখান থেকে আরো কাস্টমাইজেশনে যাইতে পারি, সাইটের কালার চেঞ্জ করতে পারি, কাস্টম কালার দিয়ে দিলে কি কালারে যাবে সাইট পুরোটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি। এটা হচ্ছে এই যে যে থিমটা আমরা ব্যবহার করতেছি, এই থিমের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমরা আজকে শুধুমাত্র এইগুলাই শিখবো, নেক্সটে আমরা থিম ডেভেলপমেন্টে চলে যাব। ওকে, কাস্টম সিএসএস লিখতে পারি এখানে, যদি তোমার মনে হয় যে কাস্টম সিএসএস লিখবা সেটাও এখানে লিখতে পারো। বাদ দেই, কাস্টমাইজেশনের পার্টটা গেল। উইজেটগুলো আমরা খেয়াল করি, যখন আমরা
এখানে যাচ্ছি, নিচে অনেক কিছু আছে। এই একটা আছে, যেমন ধরি রিসেন্ট কমেন্টস, এটা এই যে একটা পোস্ট, রিসেন্ট পোস্টে গেলাম, পোস্ট আসলো, কমেন্ট আসলো, নিচে দেখো উইজেটও দেওয়া আছে, অনেক উইজেট আছে। এই আমাদের স্টাইল তো আর এরকম হবে না, আমাদেরটা খুব ভালো হবে। এই উইজেটগুলো আছে, এই উইজেটগুলোকে তুমি সরাই দিতে পারো। কি উইজেটসে যাও, উইজেটসে যাও, দেখো সার্চ আছে, সার্চকে তুমি সরাই দিতে পারো। আমরা থিমটাকে আরেকটু না চেঞ্জ করে আসি, এই থিমটা না ভালো কাজ করে। এটাতে যাই, 2020-তে এটাকে অ্যাক্টিভ করি, তাহলে হয়তো একটু ভালো দেখতে পাবো। দেখি, হ্যাঁ একই স্যাম্পল পেজ, সার্চ সুন্দর দেওয়া আছে অনেক কিছু। ওকে, কোথায়? উইজেটসে যাই। উইজেটস তুমি এখান থেকে বাদ দিতে পারো। ধরো আমি এখানে বাদ দিয়ে ক্যালেন্ডারটাকে সবার উপরে দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম হচ্ছে ক্যালেন্ডার, টাইটেল দিয়ে সেভ দিয়ে দিলাম। দিলে তুমি এখন উইজেটসে যাও, গেলে দেখবা জাস্ট একটা ড্র্যাগ ড্রপের জন্য তুমি সুন্দর দেখে একটা ক্যালেন্ডার পেয়ে গেছো, এবং 5 তারিখ আজকে সেটা দেখাচ্ছে। এগুলো খুবই ছোট ছোট জিনিস, এগুলো তোমাদের যারা একদমই বেসিক জানো না, মানে বেসিক আজকেই প্রথম, তাদের জন্য এগুলো হয়তো ভালো হবে। মেনু, মেনু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে আমাদের খুব ভালোভাবে কাজ করতে হবে। দেখো, ডেস্কটপ হরিজন্টাল মেনু, এক্সপ্যান্ডেড মেনু, অনেক কিছুই আছে। আমরা একটা মেনু ক্রিয়েট করি, প্রাইমারি মেনু দিয়ে একটা মেনু ক্রিয়েট করি। ক্রিয়েট করলাম, কারো সাউন্ড আসতেছে কারো পিসি থেকে, বন্ধ করলে ভালো হয়, সাউন্ড অফ করলে ভালো হয়। ওকে, মেনু ক্রিয়েট করলাম। মেনু ক্রিয়েট করার পরে আমরা চলে যেতে পারি এই যে হোম, অ্যাড, মেনু দিয়ে দিলাম, সিম্পল পেজ, অ্যাড দিয়ে দিলাম। পোস্ট যদি মনে করি পোস্ট দিব, পোস্টও দিয়ে দিতে পারি। যদি মনে করি কাস্টম মেনু দিব, ধরলাম হচ্ছে কন্টাক্ট আস, এটা দিতে পারি। লিঙ্ক আপাতত আমাদের কাছে নাই, বা লিঙ্ক আমরা এখান থেকে না দিয়ে অন্যভাবেও অ্যাড করতে পারি। এটা দিলাম, এটা আমরা ডেস্কটপের জন্য, এটার জন্য, ফুটার মেনুর জন্য দিয়ে দিলাম, মোবাইল মেনুর জন্য এটা দিয়ে দিলাম, সব দিলাম। সব দিতে হয় না, যখন যেটা প্রয়োজন আর কি, যেখানে যেটা লাগে সেটাতে দিতে হয়। এই যে এখানে গেলে খেয়াল করে দেখি, পাইলাম কি হোম সিম্পল পেজ, এটা লিখছি হচ্ছে উল্টা। চলো, উল্টা লিখছি কোথায়? এটাতে। আসলে এটা হবে হ্যাশ, নেভিগেশন লেভেল হবে হচ্ছে কন্টাক্ট আস। এটা দাও, সেভ দিয়ে দাও। এখন তুমি যদি এখানে যাও কন্টাক্ট আস, তুমি যদি স্যাম্পল পেজে যাও, পেজ দেখতে পাচ্ছ। হোম পেজে যাও, হোম পেজ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেনু আর একটা। কন্টাক্ট আসে ক্লিক করলে কিছু হবে না, কারণ কন্টাক্ট আস পেজ আমরা এখনো ক্রিয়েট করি নাই। সার্চ আইকন আছে এখানে, ভালো সার্চ ফাংশনালিটিটা এখানে করে দেওয়া আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড, তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ইমেজ দিয়ে দিতে পারো। যদি মনে করো এখান থেকে সিলেক্ট করে দিবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে চাচ্ছ, দিতে পারো। যদিও এটা যার যার ডিজাইনের উপরে যেরকম আসে ঠিক সেরকম করে ডিজাইন। এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। পাবলিশ যদি দেই, তাহলে না আমাদের এখানে পুরো সাইটের ব্যাকগ্রাউন্ড ওটা চলে আসবে, এখানটা এটার ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমরা অনেক কিছুই করতে পারি ওয়ার্ডপ্রেসের, এরকম করে অনেক কিছুই করতে পারি। তা আমি চাচ্ছি না, কিছু বলতে চাচ্ছিলেন তো? ভাই আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করবেন, আপনার কোনো পাবলিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিম এডিটর আছে, থিম এডিটরে তোমরা কোড এডিট করতে পারবা। তবে মাথায় রেখো একটা জিনিস, এইখান থেকে কোড এডিট করলে তোমরা সিএসএস কোড এডিট করো, কোনো সমস্যা নেই।
তোমরা স্পেসিফিক কোনো একটা পেজের কোড এডিট করো, সমস্যা নেই। কিন্তু ভাই যদি তুমি এখানে functions.php এডিট করো এবং তোমার কাছে যদি cpanel না থাকে, এখানে functions.php আছে, footer index, এই যে functions.php এডিট করো এবং তোমার কাছে যদি cpanel না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি এটাতে একটা এরর পাবে, এবং এররটা হচ্ছে খুবই বাজেভাবে পাবে। Ctrl+A, Ctrl+C, আসছে না? যদি সেভ হয়ে যায় তো তাহলে কিন্তু আমার সাইটটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। মনে রাখো এই কাজটুকু করা যাবে না এখান থেকে, যদিও ওরা সেভ দিতে দিচ্ছে না, কারণ হচ্ছে কোনো একটা ভুল আছে। এইরকম যদি সেভ হয়ে যায় আর তুমি যদি এটা cpanel না থাকে, তাহলে তোমার জন্য ভবিষ্যতে প্রবলেম হবে। প্লাগইনস নিয়ে আমরা আসবো পরে। ইউজার্স, আসলে এখানে ইউজার ক্রিয়েট হবে তোমার যত, এই যে তুমি যে ইউজারটা ক্রিয়েট বলছিলাম যে এখান থেকে নেম এবং তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা, নামটা চেঞ্জ করতে পারবা, তবে লগইনেরটা চেঞ্জ করতে তোমাকে ডাটাবেজে যেতে হবে। পাসওয়ার্ড তুমি এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিতে পারবা, যদিও এখন আমরা করব না, তোমরা প্রোফাইল পিকচারও দিয়ে দিতে পারবে এখান থেকে প্রোফাইল পিকচারও সেট করে দিতে পারবে। টুলস ইম্পোর্টের জন্য আছে অ্যাভেলেবেল টুলস, এগুলো পরে আসবো। জেনারেলে সাইটের ট্যাগ, তোমার সাইটের ট্যাগ লাইন দিতে পারো, তুমি এটাকে চেঞ্জ করতে পারো ডাটাবেজে যখন ইম্পোর্ট করবা। রেজিস্টারের অপশন দিয়ে দিতে পারো, যারা রেজিস্টার করবে তারা কি হিসেবে আসবে, সরাসরি কি কন্ট্রিবিউটর আসবে, অথর আসবে নাকি সাবস্ক্রাইবার আসবে, সেটা দিয়ে দিতে পারো। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারো, টাইম ফরম্যাট তুমি সিলেক্ট করে দিতে পারো। রাইটিং, এখান থেকে রাইটিং এর জন্য তুমি ডিফল্ট ক্যাটাগরি সেট করে দিতে পারো। ফরম্যাট দিয়ে দিতে পারো যে কোন ফরম্যাটে আসবে, আমি দেখাচ্ছি কোথায়। মেল সার্ভার এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। রিডিং দেখাবো, সব একটা একটা করে দেখাবো। রিডিং, তুমি লেটেস্ট পোস্ট আছে, তুমি স্ট্যাটিক একটা পেজ দিয়ে দিতে পারো ফ্রন্ট পেজ হিসেবে। যেমন যদি আমরা এখানে যাই, এবার যদি একটু অন্যভাবে কাজ করি, ধরো একটা পেজ ক্রিয়েট করি যেটা নাম দেই হচ্ছে হোম, তুমি এখানে নাম দেওয়া হচ্ছে হোম, ওকে, হোম দিয়ে তুমি এটাকে পাবলিশ করে দাও। এখন তুমি এইখান থেকে, কোথায় ছিলাম আমরা, কেটে দিই, কোথায় ছিলাম, সেটিংসে, রিডিং এ, স্ট্যাটিক পেজ হিসেবে তুমি এখান থেকে হোম সিলেক্ট করে দিতে পারো। পোস্ট পেজ হিসেবে তুমি আর একটা পেজ ক্রিয়েট করে সিলেক্ট করে দিতে পারো। এখানে যাও, এখন এই কথাটুকু আর হোম পেজে থাকবে না, এটা হচ্ছে তোমার সাইটের ইউআরএল। তুমি যদি এটা ওপেন করো বা এখানে রিফ্রেশ দাও, অ্যাগ্রোতে যাও, তাহলে দেখো হোম আসছে। হোমের কোনো কন্টেন্ট নাই, কারণ হোমে কোনো কন্টেন্ট আমরা অ্যাড করি নাই। তুমি কন্টেন্ট অ্যাড করে দিতে পারো এখানে, যখন দেখলে এটা হোম, তুমি কন্টেন্ট অ্যাড করে দিতে পারো এখান থেকে। ধরো প্যারাগ্রাফ বা গ্যালারি যদি অ্যাড করতে চাও, আপলোড ইমেজ দাও, আপলোড ইমেজ দিয়ে দেখি আমার এখানে ডেস্কটপে কোনো গ্যালারি আছে কিনা। তো কয়েকটা ইমেজ লাগবে, এখানে যাই, কোনো ইমেজ নেই, ইমেজ তো নাই, একটাই তো ইমেজ দেখাচ্ছে। ওকে,
ওকে, লিঙ্ক করার দরকার নেই। এখন যদি তুমি এখানে যাও, ইমেজ খুঁজে পাচ্ছি না দেখে এরকম, তা না হলে আমরা আরো দেখাইতে পারতাম। কিছু ইমেজ ডাউনলোড করি না, অন স্প্ল্যাশ যাই, নেচার, সেভ ইমেজ, কোথায়, বুটস্ট্র্যাপের মধ্যেই যাই, এখানে সেভ করি, আমাদের কালকের ক্লাসে কাজে লাগবে। মানে হচ্ছে PHP 108 ক্লাসে কাজে লাগবে। এবার আবার যাই এখানে, গ্যালারি, মিডিয়া লাইব্রেরি, আপলোড ইমেজ করো, এখান থেকে 4টা দিয়ে দাও। ইমেজ অপটিমাইজেশন নিয়ে আমাদের কাজ করতে হবে, সামনে আমরা করব। অ্যাড টু গ্যালারি, এই যে গ্যালারিতে অ্যাড করছো তুমি এখান থেকে সর্ট করতে পারবে কোনটা প্রথমে দেখাবে বা বাদ দিতে পারবা। আপডেট গ্যালারি, গ্যালারি আপডেট হলো, তুমি এখানে চলে যাও, আপডেট দাও, তোমার সাইটে গিয়ে তুমি রিফ্রেশ দাও, দেখো তুমি জানো না এত সুন্দর করে সাজানো অবস্থায় আসছে, দেখছো সাজানো অবস্থায় একটা গ্যালারি। এটা হচ্ছে ধরো আমার হোম পেজ। নট ইভেন দ্যাট, তোমরা এখানে প্রত্যেকটা ইমেজকে একটা লিঙ্ক, ক্যাপশন, কোনো কিছু একটা, এই যে লিঙ্ক, এই ইমেজে ক্লিক করলে যাবে হচ্ছে HTTPS, আপাতত আমাদের গুগল ভাইয়ের কাছে চলে যায়, google.com। যখন এক্সটার্নাল লিঙ্ক হয় তখন মনে আছে কি করতে হয়, মনে নাই না? এক্সটার্নাল লিঙ্ক হলে সেটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করে দিই। এই যে google.com ক্লিক করো, এটা কাজ করে নাই মনে হয়, নতুন ট্যাবে ওপেন করতে হয়, নিউ ট্যাবে ওপেন করতে হয়। দেখি, ওপেন ইন নিউ ট্যাব, আসছে না? হ্যাঁ, নিউ ট্যাব। google.com নিউ ট্যাবে ওপেন করবা। আরেকটা আছে, আপডেট দিয়ে দাও, যাও, রিফ্রেশ দাও, ক্লিক করো, নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এরকম করে তুমি লিখতে পারো, সাজানো গোছানো। ওকে, এরপরে আবার আসি, রিডিং তো গেল, দেখলাম আরও এখানে কিছু জিনিস আছে, এগুলো আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন আরও কিছু জিনিস শিখবো। ওই দেখো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তুমি আগে সার্চ ইঞ্জিনকে এখানে অফ করে রেখে দিচ্ছি। ডিসকাশনে কিছু সেটিংস আছে, এগুলোতে আমরা পরে আলোচনা করব। কমেন্টের ব্যাপার আছে, মিডিয়া ক্রপের ব্যাপার লিখে দেওয়া আছে, যে কোনো ইমেজ যদি আমরা আপলোড করি তাহলে কি কি সাইজে এটা ক্রপ করবে, অটোমেটিক ক্রপ। কীরকম ইমেজ আপলোড করলে কন্টেন্টসের মধ্যে আপলোডস ফোল্ডারের মধ্যে হয়, দেখো একদম মাস ধরে এখানে আসছে। আমরা তো ইমেজ আপলোড করছি হচ্ছে 4টা 5টা, আমাদের আসছে কতগুলো দেখো, ওই যে ওইখানে লেখা আছে এটা 150 বাই 150 হচ্ছে, এটা 200 বাই 300 হচ্ছে, এটা একটা অরিজিনাল সাইজ দিছে। এরকম করে সবারই 2টা 3টা করে সাইজ ক্রিয়েট করে নিছে, যেটা ওরা পরবর্তীতে ইউজ করতে পারবে বা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। এই কাজগুলো আমাদেরকে দেখে নিতে হবে, লার্জ ফাইল, মিডিয়াম ফাইল, থাম্বনেইল, এগুলো। পারমালিঙ্ক, তোমরা যদি এখন চলে যায় হচ্ছে পোস্টে, ধরো একটা পোস্ট অ্যাড করি, পোস্টে অ্যাড করি হচ্ছে কি পোস্ট অ্যাড করা যায়, আমরা বিডি নিউজ 24 যাই, বিডি নিউজ 24, বিডি নিউজ 24 এর থেকে যে কোনো একটা কপি করে নিয়ে আসি। ধরো এই যে
এটাই চাই, এটা একটা নিউজ। আমরা এই নিউজটাকে টাইটেলটাকে কপি করি, এখানে টাইটেল দিয়ে দিই, টাইটেল দিয়ে দিলাম একটা। অনেকের কাছে মনে হতে পারে এটা এটা ভালো নাও লাগতে পারে। তারপরে হচ্ছে এখানে অনেক কিছু কপি হয়েছে, লাগবে না ভাই। আমরা কি কপি করছি? ও সবই তো কপি হয়ে গেছে, এতটুকু কপি করি, কন্ট্রোল এ, এতটুকু থাকলো। এইখানে কন্টেন্টের বেলায় আমরা কিছু কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি, এই কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি। এখানে কন্টেন্ট অ্যাড করে দেবো, এই যে কন্টেন্ট অ্যাড করলাম, পাবলিশ দিয়ে দিই, পাবলিশ। এই দেখো, এবার তুমি যদি এখানে যাও, অ্যাডতে যাও, রিসেন্ট পোস্ট আছে এখানে, দেখো রিসেন্ট পোস্টের মধ্যে এই দেখো আর একটা পোস্ট আসছে, ক্লিক করো, তুমি যে পোস্টটা কপি করে দিছিলে সেই পোস্টটা এখানে ঠিক চলে আসছে। আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কোথায়, সেটিংসের মধ্যে পারমালিংকস। পারমালিংকসে গিয়ে আমরা যদি এখন পোস্টে ক্লিক করি, তখন দেখো পোস্টের ইউআরএলটা কীরকম হচ্ছে, খেয়াল করছো? 2021-7-5 এরকম করে আসছে। এটা পুরোটা আমরা চাচ্ছি না যে এই এত কিছু আসুক, আমরা এটা আসলে নতুন কাস্টম নেম দিয়ে দিতে পারি, দিয়ে সেভ দাও। এখন যদি তুমি এটাকে ভিউ করো, এখন যদি তুমি এই পোস্টটাকে ভিউ পোস্টে যাও, কোথায় ভিউ পোস্ট, ভিউ পোস্ট কোথায়, এখান থেকে দেখে নিই, অ্যাক্রো, এখানে যাই, ক্লিক করি, খেয়াল করে দেখো এখনকার ইউআরএলটা কিন্তু অন্যরকম। তো এই ইউআরএলটা তোমরা তোমাদের মতো করে স্ট্রাকচার সেট করতে পারো, কাস্টম স্ট্রাকচার দিয়ে নিতে পারো। আর এটা হচ্ছে পোস্ট নেম, সাধারণত পোস্ট নেম দিয়েই করে। প্রাইভেসি পেজ ক্রিয়েট করে ইউজ দিস পেজ, প্রাইভেসিটাকে দিয়ে দিতে হয়, কোন পেজটাকে প্রাইভেসি পেজ হিসেবে ইউজ করবে। এটা নতুন প্রাইভেসি পেজ ক্রিয়েট করা যাইতে পারে না, এটা কোনো ব্যাপার না। ওকে, এটা ছিল হচ্ছে সিম্পল ওভারভিউ ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কি কি মেনু আছে, কি কি কাজ করে। তো আমাদের বলছিলাম হচ্ছে মিডিয়াতে, লাইব্রেরিতে গেলে আমরা যা আপলোড করছি সমস্ত কিছু এখানে চলে আসবে, এই দেখো সব কিছু এখানে আছে। ওকে, আমরা একটু সহজ করে নিই, এখানে অনেকগুলো অপশন আছে। পারমালিংক পোস্ট করতে গেলে পারমালিংক আছে, ফিচার্ড ইমেজ আছে, ফিচার্ড ইমেজ তোমরা সিলেক্ট করে দিতে পারো। খেয়াল করো, আমি যখন এখানে পোস্ট ভিউ করছি কোনো ইমেজ নাই, তা আমি যদি ফিচার্ড ইমেজটা এখানে দিয়ে দিই, এখানে ফিচার্ড ইমেজটা দিয়ে দিই কোনো একটা পেজ, বা এটাকে ফিচার্ড ইমেজ হিসেবে দেই, এটা আসলো, আপডেট দেই, তাহলে ফিচার্ড ইমেজটা এখানে শো করবে। ও এটা দেখাবে না, কারণ হচ্ছে আমরা ইউআরএল চেঞ্জ করে দিচ্ছি। এরা ফিচার্ড ইমেজ শো করবে। আমরা যখন কোনো পোস্ট করি তখন ক্যাটাগরি তৈরি করে নিতে হয়, আসলে আনক্যাটাগরাইজড হিসেবে আছে না, এটাকে আমরা একটা নিউজ ক্যাটাগরি ক্রিয়েট করি। নিউজ অ্যাড ক্যাটাগরি, এখানে যাই, অ্যাড ক্যাটাগরি, পাবলিশ দিই, তখন এইখানে দেখো লেখা আছে হচ্ছে আনক্যাটাগরাইজড। রিফ্রেশ দাও, আসলে নিউজ ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। যখন তুমি নিউজে ক্লিক করবা তখন নিউজের আন্ডারে যত পোস্ট আছে সমস্ত পোস্ট এখানে দেখাতে থাকবে। নিউজের আন্ডারে যত পোস্ট আছে সমস্ত পোস্ট এখানে দেখাতে থাকবে। এই যে পুরো টেক্সটটা দেখাইছে, আমরা দেখি তো এটাকে কন্ট্রোল করতে পারি কিনা। পোস্টে একটা লিস্ট হয়,
তো তোমাদের কাজ তো আর এরকম হবে না, তোমাদের ডিজাইন হতে হবে কিরকম, এই কাজগুলাই আমরা করব। তোমাদের ডিজাইনটা চলে আসবে, ধরো আমরা থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস ব্লগ বা ম্যাগাজিন কোনো একটা কিছুতে যাও, ধরো এটা প্রিভিউ আইটেম, ই কমার্স করে, ওয়ার্ডপ্রেসের ই কমার্স করতে টাইম নেবে না। ওটা করতে টাইম নেবে না, কারণ আগে বেসিক এটা হয়ে গেলে ওটা করতে একদিন টাইম লাগে। এর কোনটা কোন কাজ করে এটাকে আগে জানতে হবে, জানাটা খুব জরুরি। আর আপনি কি নিয়ে কাজ করছেন সেটা তো বোঝা লাগবে না একটু। এবার দেখো, এটারও ডিজাইন আবার এটারও ডিজাইন। তুমি যে এতক্ষণ যা দেখলা, এতক্ষণ যা কিছু দেখলা, সমস্ত কিছু কিন্তু এটার মধ্যেই একই জিনিস এরাও করছে, কিন্তু এদের ডিজাইনটা অনেক বেশি ভালো। ওই যে ক্যাটাগরিজ খেয়াল করছো, ক্যাটাগরিজ, আর এই দেখো তোমার ক্যাটাগরিজ কেমনে আছে, এই দেখো তোমার ক্যাটাগরিজ কেমনে আছে, একই জিনিস ওর কাছে ক্যাটাগরির ডিজাইনটা কিরকম। আবার এই যে পোস্টে গেলাম, ক্লিক করলাম, পোস্টে ডিটেল পেজ, এটা হচ্ছে ডিটেল পেজ, কত সুন্দর করে সাজাইছে ওরা। আর তুমি দেখো তোমার কিরকম আছে পোস্টে ডিটেল পেজ, এটা হচ্ছে। তার মানে এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কতটুকু সুন্দর করে আমি আমার সাইটটাকে ডিজাইন করি, তার উপর, সেটার উপরে বেস করে আমরা কাজ করব। তো ডিজাইন করলে আমরা যখন কাস্টম ডিজাইনে যাব, এরকম ওই যে ওয়ার্ডপ্রেস ক্লিক 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 বলে একটা কথা, সত্যি কথা। এতক্ষণ তোমরা দেখে আসলে হচ্ছে ক্লিক করে কিভাবে কাজ করে। আর এবার তোমাদের কাজ হচ্ছে, দেখো এটা তো আর ক্লিকে তুমি সাজাইতে পারবা না, এটা সাজাইতে পারবা যদি এই থিমটা কেনো। থিমটা কিনো, কিনলে কি কিনবা? আসলে তুমি কিনলে যেটা কিনবা সেটা হচ্ছে কোথায়, জ্যাম htdoc wp টেস্ট, কিংবা হচ্ছে এইগুলা, এই যে আমরা 2020 ইউজ করতেছি, এই যে পেজ ক্রিয়েট করা আছে পুরোটুকু, এই যে যত ফাইল ক্রিয়েট করা আছে সবগুলোর মধ্যে দেখো, সবগুলোর মধ্যে আমি যদি একটা ওপেন করি, কি জানি ভিজুয়াল স্টুডিও, যদি ওপেন করি, দেখুন একটা ফাইল ওপেন করি, ওটাকে না কেটে দিয়ে ওপেন করি, বাবা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো ওর মধ্যে প্রচুর পিএইচপি লেখা আছে, অনেক পিএইচপি লেখা আছে। তো এগুলো দেখো, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু অ্যারে লেখা আছে, ফাংশনস লেখা আছে, অনেক বিল্ট ইন ফাংশন যেগুলো আছে সেগুলো লেখা আছে, রিকোয়ার অপশন করা আছে কতগুলা, প্রচুর প্রচুর প্রচুর। ওরাই লিখছে হচ্ছে 700-800 লাইন, নিয়ার অ্যাবাউট 800 লাইন, 800 লাইনস। তো তোমার সেটা হবে যে এরকম একটা থিম রেডি করতে গেলে তোমার এরকম 1,500-2,000 লাইন লিখতে হতে পারে। সেখানে হবে হচ্ছে থিম ডেভেলপমেন্ট। তো ওয়ার্ডপ্রেসে দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে ভাই ওয়ার্ডপ্রেস কোনো ব্যাপার না, এটা সবাই পারে, যেটা শিখলা এটা সবাই পারে। এখন তুমি যদি মনে করো লোগো চেঞ্জ করবা, সাইট এইভাবে করেই রাখবা, দেন ওকে, কোনো কোডিং এর দরকার নেই, ক্লিক 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 শেষ। কিন্তু তুমি যদি মনে করো যে আমাকে একদম কাস্টম থিম
বুঝি নাই, কাউসার আবার বলো। সেটাই তো, ভালো কথা বলছো। হ্যাঁ, তুমি ধরো গুড, ফ্যান্টাস্টিক। এইরকম একটা থিমে যেটা হয় যে প্রচুর পরিমাণ স্ক্রিপ্ট থাকে। দেখো কত স্ক্রিপ্ট, প্রচুর স্ক্রিপ্ট থাকে। ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা যাচ্ছে খুবই সিম্পল, ছোট্ট, কম স্ক্রিপ্টের সাইট। তো তুমি যদি মনে করো যে এটা কিনে দিলাম, তখন কাস্টমাইজ করতে হবে, সেটাতে তোমার প্রচুর টাইম লাগে। আমি নতুন একটা ডিজাইন করলাম, সেটার HTML CSS শেষ হয় না, $45 দিয়ে বা $59 দিয়ে বা $70-100 দিয়ে একটা থিম কিনে সেটাকে কাস্টমাইজ করে যতদিন টাইম লাগবে, ওটা HTML CSS রেসপন্সিভ কোডিং এবং ফুললি ফাংশনাল করতে তার থেকে মিনিমাম 5 গুণ সময় কম লাগে। আর ও যত আননেসেসারি স্ক্রিপ্ট ইউজ করবে, আমি তত আননেসেসারি ইউজ করবো না, কারণ আমি জানি আমার কি লাগবে। আর ও জানে না কি লাগবে, ও তোমাকে কাজ করে দিছে অনেকগুলো, তোমার যেটা চুজ হয় তুমি সেটা করো। তো সবসময় এটা হয় না, কাউসার যার যারটা শেষে করে। আবার এইসব জায়গাতে কিছু কিছু ডিপেন্ডেন্সি থাকে, যেমন কিছু প্লাগইন থাকবে, পেইড প্লাগইন, যাকে তোমার সাবস্ক্রাইব করে নিতে হবে। আবার 1 বছর শেষ হলো, আবার সেখানে সাবস্ক্রিপশন বাড়াইতে হবে। দেন তুমি কি করবে? প্রতি বছর টাকা দিবা না। ক্লায়েন্ট যেটা করে, ক্লায়েন্ট সবসময় চাই হচ্ছে নিজস্ব, সবসময় এত কিছু থিম থাকলেও সবসময় চাই হচ্ছে, বেশিরভাগ সময় চাই হচ্ছে নিজস্ব থিম। আর তুমি যদি একজন প্রোগ্রামার হয়ে ভালো করে থিম ডেভেলপ করতে পারো, তাহলে অনেক থিম আছে যে তুমি সেল করতে পারবা প্রচুর টাকা। এটা তো থিম ফরেস্টে সেল করতেছে হয়তো কম দামে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাতে তুমি ভালো মানের থিম ডিজাইন করলে সেটার দাম প্রচুর বেশি। এটা কম টাকায় সেল করতেছে, ঠিক আছে, $24 সেল করছে, কিন্তু সেল তো করছে হচ্ছে 643টা, তাহলে এটার দাম কত পড়ছে দেখো। এখন কিনে তো আর পারপাস চালানো সম্ভব না, কারণ ক্লায়েন্টরা এখন অনেক চালাক, অনেক বোঝে। আর গুগলের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার সাইটের স্পিড, মানে সাইটের UX কতটা ভালো, তার উপরে র্যাঙ্কিং এখন নির্ভর করে, SEO নির্ভর করে তার উপর। এখন তুমি আননেসেসারি 100টা স্ক্রিপ্ট ইউজ করতেছো, তোমার র্যাঙ্কিং পেছনে গেলে কি সবারই চিন্তাধারা থাকে আমার র্যাঙ্কিংটা আগে কিভাবে আসে। এই জন্য তুমি কখনো এই কথা চিন্তা করবে না। হ্যাঁ, ক্লায়েন্ট যখন বলবে যে ভাই এই থিমটা কিনে এবার তুমি কাস্টমাইজ করো, তখন তোমাকে পেমেন্ট ঠিক একই রকম দিবে, হয়তো $1000, হয়তো $1500 পেমেন্ট করবে। কিন্তু তুমি যদি সাজেস্ট করো যে তুমি এই থিম কিনো, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তখন ক্লায়েন্ট কিন্তু বাজার করবে। আগে নিজে কাজ শেখো যাতে এরকম করে থিম ডেভেলপ করতে পারো। নাকি শেখার ইচ্ছা নেই? না, এটা হয় না কখনো। এই যে আমি এত বছর ধরে কাজ করি, মাঝে মধ্যে ওয়ার্ডপ্রেসে কাজ আসছে, ডিজাইন করি, তোমাদের অনেক সাইট দেখাইছি, ডিজাইন করি। এই সাইটগুলো কি কিনে নিয়ে চালাইতে পারতাম না। ক্লায়েন্টই বলে যে কখনোই থিম কিনে ইউজ করতে পারবে না, রিকোয়ারমেন্ট থাকে। তো তখন তুমি কি করবে? সেগুলোতে পে করে বেশি, তখন তুমি কি করবে বলো? শিখতে হবে না তোমার? তা আমরা কালকে যেটা শিখবো সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট একদম স্ক্র্যাচ থেকে। আজকে শুধুমাত্র ওভারভিউ ছিল, আরও ওভারভিউ কিন্তু কমপ্লিট হয় নাই এখনো, আরও অনেক কিছু আছে যেগুলো সামনে আসতে থাকবে, একটা একটা করে আসতে থাকবে।
এবং আমি একটা থিম চুজ করে নিব, যে থিমটা রিয়েল লাইফ প্রজেক্টের মতোই বা রিয়েল লাইফ প্রজেক্ট। আমার ওটা যেহেতু HTML CSS করা শেষ হয় নাই, যার জন্য ওটাতে যাব না, কিন্তু একটা রিয়েল লাইফ প্রজেক্ট আমি তোমাদেরকে করাই দিব এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর। ঠিক আছে? আজকে ওয়ার্ডপ্রেস আজকে হোমওয়ার্কটা যেটা, সেটা হচ্ছে যে কিচ্ছু না, একটা ইনস্টল করো, দেখো কি করে। ইনস্টল করো, দেখো 2 বার 3 বার 4 বার দেখো, সাথে তুমি আরো কিছু কাজ করে নিতে পারো এখান থেকে। একটা জিনিস, ছোট জিনিস, থিম। এই দেখো, অ্যাড থিমে যাও। অ্যাড থিমে গেলে তুমি এইখান থেকে না অনেক থিম চুজ করে নিতে পারবে, ফ্রি থিম। এখন আবার বলো যে স্যার এখানে তো এত সুন্দর সুন্দর থিম আছে, ফ্রি থিম আছে, যেমন নিউজের জন্য তুমি এটা ইনস্টল করে নিতে পারো। এটা যদি ইনস্টলেশনে যাও, ক্লিক করো ইনস্টলে, হোক ইনস্টল হোক, দেখা যাক কি হয়। মোর নিউজ, এটা সাধারণত হবে না, আপনি কাজ শিখে যাচ্ছেন তো এটা হবে না, এটা খুব কম হবে। আর এটার ব্যাকআপ তো ভাই আপনাকে রাখতে হবে। আর সিতে ছাড়াও আপনি জ্যাম্প অন্যখানে দিয়ে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু জিনিস ঝামেলা করতে পারে, ওটা আবার ইনস্টল করে নিতে হবে ঠিকঠাক। এর থেকে ভালো ভাই যেটা করবেন আমি বলি, করেন, এখানে কিচ্ছু হবে না। আচ্ছা, অনেক কিছু চাচ্ছে, যাই হোক আমি থিমে গেছি। থিমে যাওয়ার পর এটা আসছে, অ্যাক্টিভও করছি। এবারে দেখো, খেয়াল করো কি কি জিনিস চাচ্ছে। এই দেখো, এতগুলো প্লাগইন ইনস্টল করতে বলতেছে। প্লাগইন কোনটা? প্লাগইন হচ্ছে এই ফোল্ডারটা যেখানে প্লাগইনস আসবে। প্লাগইনস এক্সট্রা কোড কিন্তু শুরু হয়ে গেছে, এখানে একটা প্লাগইন ফোল্ডার আসবে। আমি যখনই নতুন একটা থিম দিলাম, হ্যাঁ আমার থিমের চেহারা হয়তো একটু চেঞ্জ হবে, এই যে সুন্দর চেহারা চলে আসছে। এখন আমার সাইডের চেহারা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? সুন্দর চেহারা হয়ে গেছে, খেয়াল করছো? ঠিক আছে, তো প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আরো কিছু ইনস্টল করে নিতে হবে। দেখি যাই কি কি থিম ইনস্টল করতে বসে। 1টা 2টা 3টা 4টা 5টা, সবগুলাকে ইনস্টল করি, বাল্কে ইনস্টল করে দিই। ইনস্টল হোক। এই দেখো কিছু স্ক্রিপ্ট চলে আসতেছে এক্সট্রা, যেটা তোমার হয়তো প্রয়োজন নাও হইতে পারে। আচ্ছা, এটা হইতে হইতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি, যে আমাদের তাহলে কি কি লাগবে। আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের জ্যাম্প ইনস্টল করতে হবে প্রথম। সেটা সিতে করো বা ডিতে করো, করতে পারো, যে কোনো একটাতে করতে পারো। ডিতে করলে হয়তো আর একটু এক্সট্রা সেটিংস প্রয়োজন হতে পারে, নাও হতে পারে। ওকে, ডিতে তো কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমরা জ্যাম্পের htdoc ফোল্ডারের মধ্যে রাখবো, সেখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমার ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার পাবো, ওই ফোল্ডারে রিনেম করতেও পারো, নাও পারো, তবে প্রজেক্টের নামে রিনেম করে রাখা ভালো। তারপরে কি করবা, লোকাল হোস্ট স্ল্যাশ তোমার প্রজেক্টের নেম লিখবা, এন্টার দিবা। দিলে কিছু স্ক্রিন আসবে, সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য। ইনস্টল করতে কি কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করো, লগ ইন করো, দেখো যে তুমি এটাকে এক্সপ্লোর মানে এই নেভিগেশনগুলো পাও কিনা, মেনুগুলো পাও কিনা। আসছে, এখন অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ হয়। এখন তো মনে হয় না আসবে। আমাদের সাইট রান করার জন্য আপনার
আপনাদের যেটা হয় একটা হোস্ট দরকার হয়। হোস্ট দরকার হয় কেন? একটা সার্ভার দরকার হয়, একটা সার্ভার লাগে আমাদের কোনো সাইট পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ রান করতে গেলে, পিএইচপি বলেন জাভা বলেন, একটা হোস্টের দরকার হয়। সেই হোস্ট হিসেবে কাউকে একটা জায়গা দিতে হয় যেখানে আমি কোডগুলো রেখে রান করতে পারবো, সেটাকে আমরা হোস্ট বলতেছি। সেই জায়গাটা হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট কেন? এটা আপনার পিসিতে, এটা লোকাল পিসিতে লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট কথাটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভোগে অনেকে, যে তাহলে সার্ভারে গেলে কি হবে, লাইভ সার্ভারে আমি যে ফাইলগুলো রাখতেছি সেখানকার জায়গাতে ওর সাথে বিচার করলে সেটাও কিন্তু লোকাল হোস্ট। তো বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম লোকাল হোস্টই হয়। বলেন প্যারালাল কাজ করতে চান বলতে? লোকাল হোস্টে ওই জন্যই তো এটার নাম, এই যে পিএইচপি 106, 7, 8 প্রজেক্ট আছে, ডাব্লিউপি টেস্ট আছে, ড্যাশবোর্ড আছে, ক্লিনিক আছে, বেসিক আছে, টুটু, সব একটা আলাদা আলাদা প্রজেক্ট। ল্যারাবেল প্রজেক্ট করেছি একটা ব্যাচের, সেটা আছে। হ্যাঁ, লোকাল হোস্টে আলাদা আলাদা, মানে এইচটি ডকের মধ্যে আলাদা আলাদা ফোল্ডার করতে হবে। না 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 তা না, সেরকম কোনো কিছু না ভাই। আপনি এখানে দেখেন, আমরা যখন গেলাম, থিম কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা থিম আছে। আপনি এই থিম নিয়ে কাজ করতেছেন, অ্যাক্টিভ করে নিলেন এই থিম। হ্যাঁ, প্রবলেম হয় হচ্ছে এটার কিন্তু ডাটাবেজ একটাই থাকে, যার জন্য আলাদা আলাদা করে কাজ করাটা বেটার। এক্স্যাক্টলি, সেভাবে করাটা বেটার। হ্যাঁ, এই বুঝে গেছেন। আবার সোমবার, আজকে কি বার? সোমবার 4টা থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে?